আজকে আমরা নিউটনের গতিসূত্রের একটা অংশ চলন্ত লিফটে প্রতিক্রিয়া এটা পড়তে চলেছি। তো প্রথমত আমরা জানি কোনো বস্তু ধরো একটা স্থির মেঝের উপর দাঁড়িয়ে আছে, এম ভরের একটা বস্তু, তাহলে তার নিচের দিকে ওজন ক্রিয়াশীল কত হবে এমজি, এবং আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এমজিকে যদি আমরা ক্রিয়া ধরি ঠিক তার বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া এন আছে। এই এনটা আমাদের ওজন অনুভূত হওয়ার জন্য দায়ী, অর্থাৎ আমাদের নিজেদেরকে যে নিজেদের ভারটা মনে হয়, ওজনটা অনুভূত হয় প্রত্যেকটা বস্তুর, তার জন্য দায়ী কিন্তু এই এন। কোনো কারণে যদি এন ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু আপাত ওজন 0 হয়, অর্থাৎ এই অবস্থাকে বলা হয় ভারহীন কন্ডিশন। এবার এক্ষেত্রে সর্বদা কি মেঝেকে ধরা হয়েছে স্থির। যদি মেঝে গতিশীল বা মুভেবল হয় সেক্ষেত্রে কিন্তু এন ইজ ইকুয়াল টু এমজি হয় না। যদি কোনো কারণে মেঝে গতিশীল হয় সেখানে কিন্তু এন ইকুয়াল টু এমজি হয় না, যেমনটা হয় লিফটের ক্ষেত্রে। আমরা সবাই জানি লিফটের ক্ষেত্রে কি ঘটে না, লিফটের ক্ষেত্রে লিফট কি হয়, বহু তল বিশিষ্ট বাড়িতে ওঠানামার জন্য বিভিন্ন তলে যাবার জন্য ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কিন্তু মেঝেটা সর্বদাই গতিশীল হয়। আমরা যদি ধরে নিই একটা লিফট এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, তার ক্ষেত্রে এন ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল আর এমজি হচ্ছে নিম্নমুখী প্রতিক্রিয়া বল। এবার এক্ষেত্রে যদি লিফটটা এ ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে তাহলে কিন্তু এন গ্রেটার দেন এমজি, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা বেশি হবে। কতটা বেশি হবে না বিয়োগ করলে পাওয়া যাবে, দ্যাট ইজ এন মাইনাস এমজি, সেটাই হচ্ছে এফ। এবার যদি লিফটটা এ ত্বরণ নিয়ে ওঠে তাহলে এফ সমান আবার আমরা এম এ বলতে পারি, দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা বসাতে পারি যে এম এ ইজ ইকুয়াল টু এন মাইনাস এমজি। এবার আমরা বিভিন্ন কন্ডিশন লিফটের ক্ষেত্রে ধরে নেব, যেমন লিফটটি যদি এ ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে তাহলে আমরা বলতে পারি এন মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এন সমান কত হবে, এম এ প্লাস এমজি, অতএব এম ইজ ইকুয়াল টু এ প্লাস জি। এবং আমরা স্বভাবতই দেখতে পাচ্ছি এমজির থেকে এম ইন্টু জি প্লাস এ বেশি হবে, তাই নিজস্ব ওজন কী হবে, আগের চেয়ে বেশি বলে অনুভূত হবে, অর্থাৎ নিজেকে ভারী বলে মনে হবে। অর্থাৎ লিফট যদি এ ত্বরণ নিয়ে উপর দিকে উঠে তাহলে কিন্তু নিজেকে ভারী বলে মনে হবে। আবার লিফট যদি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা আগের ক্ষেত্রে উপর দিয়ে ওঠার সময় ত্বরণটাকে পজিটিভ ধরেছিলাম, এক্ষেত্রে কিন্তু যেহেতু নিচের দিকে নামছে ত্বরণটাকে আমরা নেগেটিভ ধরবো। নেগেটিভের জন্য তাহলে আমরা সেই একই সূত্র এন মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ, আগে যে আমরা সূত্র পেয়েছি এন মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ, ওই সূত্রটাই বসাবো, এন মাইনাস এমজি ইজ ইকুয়াল টু মাইনাস এম এ হয়ে যাবে, যেন এটা নেগেটিভ। তাহলে এন সমান কত হবে, এম জি মাইনাস এম এ, দ্যাট ইজ এম সমান জি মাইনাস এ। অতএব নিজেকে আগের চেয়ে হালকা বলে মনে হবে, কারণ আগের চেয়ে ওজনটা এমজি যেহেতু গ্রেটার দেন এমজি যেহেতু গ্রেটার দেন এম ইন্টু জি মাইনাস এ, তাই নিজেকে অপেক্ষাকৃত হালকা বলে মনে হবে। এরপর লিফট যদি অবাধে ওঠানামা করে, ধরো একদম লিফটের দড়ি ছিঁড়ে গেছে, তাহলে লিফট কী হবে, সজোরে নিচে পড়বে এবং তার ত্বরণ কী হবে, এ সমান জি। তাহলে আমরা নিচে পড়ার জন্য যে সূত্র জানি, দ্যাট ইজ এন ইজ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ, এর জায়গায় কত বসবে, জি, দ্যাট ইজ হয়ে যাবে জি মাইনাস জি ইজ ইকুয়াল টু 0, এবং এই কন্ডিশনকে বলা হবে ভারহীন অবস্থা, এটাকেই বলা হবে লিফটের ভারহীন অবস্থা। এর পরের কন্ডিশন আসবো, লিফটটি যদি সমবেগে ওঠানামা করে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, লিফটটি যদি সমবেগে ওঠানামা করে তাহলে এ ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে এর মান 0 হলে এন ইকুয়াল টু এমজি, অর্থাৎ সঠিক ওজন অনুভূত হবে যদি সমবেগে ওঠানামা করে। এরপর লিফটটি যদি জি অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, জি অপেক্ষা বেশি ত্বরণ অর্থাৎ এ গ্রেটার দেন জি, আমরা নিচে নামার জন্য সূত্র কী পেয়েছিলাম, এন সমান এম ইন্টু জি মাইনাস এ। তাহলে এক্ষেত্রে যেহেতু এ গ্রেটার দেন জি, এর চিহ্নটা নেগেটিভ, তাই কী হবে, নেগেটিভটা আগে বসে যাবে, মানে এর চিহ্ন নেগেটিভ বড়, যেহেতু এ গ্রেটার দেন, তাহলে মাইনাস এম ইন্টু এ মাইনাস জি। অর্থাৎ এই কন্ডিশনটাকে বলা হয় অতি ভারহীনতা, অর্থাৎ নিজের ওজনটা নেগেটিভে চলে যাবে। তখন ব্যক্তি কী হবে, লিফটের মেঝে থেকে, আমি একে দেখিয়েছি তখন, লিফটের মেঝে থেকে উপরের দিকে উঠে চলে যাবে, এবং এই কন্ডিশনকে বলা হয় অতি ভারহীনতা বা সুপার ওয়েটলেসনেস বলা হয়। এই হচ্ছে লিফটের বিভিন্ন কন্ডিশন। এরপর আমরা চলে যাব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা ভরবেগ কাকে বলে জেনেছি, ভর ও বেগের সমন্বয়ে বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে তার ভরবেগ বলা হয়। ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে, ধরো m1 ভরের একটা বস্তু যার বেগ u1 আর m2 ভরের একটা বস্তু যার বেগ u2, তাহলে পরস্পরের মধ্যে যদি সংঘর্ষ
ঘটানোর পর m1 ভরের বস্তুর বেগ v1 এবং m2 ভরের বস্তুর বেগ যদি v2 হয়, তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত হবে না, সংঘর্ষের আগে মোট ভরবেগ হবে m1u1 সংঘর্ষের আগে মোট ভরবেগ m1u1 প্লাস m2u2, আর সংঘর্ষের পরে মোট ভরবেগ m1v1 প্লাস m2v2। মানে ধাক্কা খাওয়ার পর বেগটা পাল্টে u1 থেকে v1 হয়েছে আর u2 থেকে v2 হয়েছে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে বলা যায় m1u1 প্লাস m2u2 প্লাস m1v1 প্লাস m2v2, এটাই ভরবেগের সংরক্ষণ সূত্র। এরপর আসবো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে ক্রিয়া সমান প্রতিক্রিয়া এবং বিপরীত চিহ্নযুক্ত। দুটি বস্তুর উপর কোনো বাহ্যিক বল যদি ক্রিয়া না করে, তাহলে সংঘর্ষের সময় তাদের উপর ক্ষণস্থায়ী ঘাত বল কিন্তু সর্বদা সমান ও বিপরীতমুখী হবে। অর্থাৎ মনে করছি দুটো বস্তু, যেটা একটা বস্তু আর একটা বস্তু পরস্পরের সাথে সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার ফলে 1 নম্বর বস্তুটা 2 নম্বরের উপরে যে ঘাত প্রয়োগ করছে সেটা হচ্ছে F21, আর 2 নম্বর বস্তুটা 1 নম্বরের উপরে যে ঘাতটা প্রয়োগ করছে দুজন ধাক্কা দেওয়ার ফলে সেটা হচ্ছে F12, এবং এইটাই বলছে ক্রিয়া সমান প্রতিক্রিয়া এবং বিপরীত চিহ্নযুক্ত হবে, কারণ বিপরীতমুখী তারা। তাহলে F21 সমান আমরা বলতে পারি, এটা বল, তো বল সমান কি ভর ইন্টু ত্বরণ m1a1, দ্যাট ইজ m1 ইন্টু a1 বলে বলতে পারি। আগে বেগ ছিল u1, এখন বেগ হয়েছে v1, তাহলে v1 মাইনাস u1/t। ঠিক একই রকমভাবে F12 ইজ ইকুয়াল টু বলতে পারি m2a2, দ্যাট ইজ m2 ইন্টু v2 মাইনাস u2/t। তাহলে F12 ইন্টু টি বার করলাম, এটা একটা ঘাত। আমরা ঘাত সমান কি জানি, বল ইন্টু সময়, তাহলে এটা একটা ঘাত। অর্থাৎ দুটো ঘাত আমরা পেলাম। এবার নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আমরা পেয়েছি F21 ইজ ইকুয়াল টু মাইনাস F12, দুটোর মান আমরা বসালাম, দুটোর মান আমরা বসিয়ে পাচ্ছি। দেখো F21 এর মান বসাচ্ছি, F21 এর মান কত, m ইন্টু v1 মাইনাস m ইন্টু u1, আর F12টির মান বসাচ্ছি আমরা কত, মাইনাস আছে কিন্তু মাইনাসটা গুণ হবে এখানে, মাইনাস m2v2 প্লাস m2u2 দিয়ে এইটাকে m1u1গুলোকে u1v1কে এক কাছে এবং m2v2কে এক কাছে নিয়ে এলাম, দ্যাট ইজ m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এটাই হলো নিউটনের এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমরা পেলাম নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার এটা যদি ঠিক অপোজিটভাবে ক্যালকুলেশন করা হয়, ঠিক এইভাবে যদি ক্যালকুলেশন নিচের থেকে করা হয়, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে সরাসরি একদম উপরে যাওয়া যায়, তাহলে দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কিন্তু আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রতে পৌঁছাতে পারবো। অর্থাৎ এই একই কোশ্চেন প্রথম থেকে ক্যালকুলেশন করলে, ফার্স্ট থেকে ক্যালকুলেশন করলে তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র, আবার নিচের থেকে ক্যালকুলেশন করলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা পেয়ে যাব। এইখানে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে বন্দুকের প্রতিক্ষেপ বেগ। আমরা জানি বন্দুক বা কামান ছুড়লে সেটা গুলি ছোঁড়ার পরের মুহূর্তে আবার পিছনের দিকে ছিটকে বেরিয়ে আসে, ঠিক আছে, ছিটকে আসে, এবং সেক্ষেত্রে বন্দুকের বা কামানের বেগ কত হবে সেটা আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে বার করতে পারি। আমরা একটা বন্দুক নিয়েছি, এই বন্দুকের ভরটাও ধরেছি ক্যাপিটাল এম, গুলির ভর ধরেছি স্মল এম। সংঘর্ষের আগে বন্দুক এবং বস্তু দুটোই স্থির ছিল, তাহলে বন্দুকের বেগও 0 এবং গুলির বেগও 0। এবার সংঘর্ষের পর বন্দুকটা পিছনের দিকে ছুটে আসছে, তাহলে সেক্ষেত্রে বন্দুকের বেগ আমরা ধরেছি ক্যাপিটাল ভি, আর গুলিটা সামনের দিকে ছুটে গেছে, সেটার বেগ ধরেছি আমরা স্মল ভি, গুলির বেগ ধরা হয়েছে স্মল ভি। তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত ছিল, বন্দুকের ভর ইন্টু বন্দুকের বেগ 0 প্লাস গুলির ভর ইন্টু গুলির বেগ 0, তাহলে 0। আর সংঘর্ষের পরে মোট ভরবেগ কত হয়েছে, বন্দুকের ভর ইন্টু বন্দুকের বেগ ক্যাপিটাল ভি প্লাস গুলির ভর ইন্টু গুলির বেগ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সংরক্ষণের সূত্র অনুযায়ী কি এম ইন্টু ক্যাপিটাল ভি প্লাস এম ইন্টু স্মল ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ক্যাপিটাল ভি এর মানটা কত হবে, মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ভি। এটাই হলো, অর্থাৎ বন্দুকের প্রতিক্ষেপ বেগ সমান গুলির ভর বাই বন্দুকের ভর ইন্টু গুলির বেগ। এবার বোমার বিস্ফোরণের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র কীভাবে কাজে লাগানো যেতে পারে। ধরো আমরা একটা বোমা নিয়েছি যার ভর ক্যাপিটাল এম, সেটা ব্লাস্ট হওয়ার পর 5টা টুকরো হয়েছে, প্রতিটার ভরবেগ আমরা ধরেছি P1 P2 P3 P4 P5। তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত ছিল, যেহেতু স্থির ছিল 0, সংঘর্ষের পরে মোট ভরবেগ কত হবে, এই সমস্ত ভরবেগগুলোর যোগফল 0 হবে। এটাই হলো ভরবেগের সংরক্ষণ সূত্র এর ক্ষেত্রে। এবার যদি এই বোমাটা দুটো টুকরোতে ভেঙে যেত, তাহলে দুটো টুকরোতে ভাঙলে তাহলে সেক্ষেত্রে কী হতো, P1 প্লাস P2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ P1 সমান মাইনাস P2। অর্থাৎ একটা টুকরোর যেদিকে গতিবেগ হতো ঠিক তার বিপরীত দিকে আরেকটা টুকরোর গতিবেগ হতো। এই হচ্ছে বোমার বিস্ফোরণ।